হ্যালো বন্ধুরা, দা ইনপুট 365 এর পক্ষ থেকে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ দীর্ঘদিন ধরেই আমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছিলাম, কারণ বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য করতে পারিনি। তাই আজ একটা সময় বের করে আজ এই ভিডিওটা করছি। সেটার মুখ্য উদ্দেশ্য হলো আবার জেআরবিটি নিয়েই কিছু বলছি। আমরা যে সংবিধানের রুলস অনুযায়ী আমরা জানি প্রতিটা স্টেটেই প্রায় 3 স্তরে ইলেকশন হয়। যেমন প্রথম আমরা বলতে পারি বিধানসভা ইলেকশন, এটা সম্পূর্ণভাবে স্টেট গভর্নমেন্টের হাতে ক্ষমতা থাকে না, ঠিক আছে। তারপর বিধানসভা ইলেকশন যাওয়ার পর একটা নির্দিষ্ট একটা সরকার গঠন করা হয়। তারপর যে দুইটা ইলেকশন, ওই দুইটা ইলেকশনের জন্য ডেট আগাইতেও পারে আবার পিছাইতেও পারে, এটা সম্পূর্ণই একটা স্টেট গভর্নমেন্টের উপর ক্ষমতা থাকে। আমি কেন এই কথাটা বলছি, প্রথমে জেআরবিটি সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে জেআরবিটি রেজাল্ট দেবে, রেজাল্ট আর দেওয়া হয়নি, ঠিক আছে। অত্যন্ত পক্ষে মেরিট লিস্টটা তো বাইর করা দরকারই ছিল খুব, তাহলে মানুষ কনফার্ম হয়ে যেতে পারবে কে কোন কোন পোস্টে চাকরি পেয়েছে। এখন আমরা দেখছি যে মেরিট লিস্টটা বাইর হচ্ছে না, বিভিন্ন মানুষ আশা নিয়ে আছে এবং বিভিন্ন মানুষ প্রতীক্ষা করছে এই চাকরিটার জন্য। আবার অনেক কিছু করছেও এই ফাঁকে সময় বের করে। এটা একটা লাভজনক দিকও হয়ে গিয়েছে। তো আমি কিসের জন্য বলছি, আবার দেখা যাচ্ছে এটা নিয়ে রানিং গভর্নমেন্টও রাজনীতি করছে, যে ইলেকশন লড়ছে বা বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আবার বিরোধীরা এটা নিয়ে আন্দোলনও করছে, এটা সমাজের মধ্যে টিকে থাকার জন্য বিরোধী দলগুলি একটা তো বিষয় লাগে রাজনীতি করতে গেলে, ওই টপিকের উপর দিয়েই বিরোধিতা করছে। তো এটা তো বললাম যে বিরোধী পক্ষ বা রাজনৈতিক পক্ষ, দুজনের তারা দুজনেরই প্রফিট হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, যারা খেয়ে খাটা মানুষ, যারা চাকরিদের জন্য ইন্টারভিউ দিয়েছে, তাদের কিছুই হচ্ছে না। তারা ভোগান্তির শিকার হচ্ছে। বিরোধী দলের লোকগুলি ডাকলে ওদের পিছিয়ে পিছিয়ে রওনা দিচ্ছে, আবার রানিং গভর্নমেন্টের লোকগুলি বলতে ওদের পিছিয়ে পিছিয়ে রওনা দিচ্ছে। তো এদিকে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে লস হচ্ছে বেকারদের। যাক, বিপ্লব দেব যখন ছিল স্টেটের সিএম অবস্থায়, তখন আমরা দেখলাম যে এই জেআরবিটির প্রসেসটা শুরু হয়েছে। এটা দেখতে দেখতে প্রায় 5 বছর হয়ে গিয়েছে। বিপ্লব দেব তো কিছু একটা করেছে, কিন্তু ওই প্রসেসটা কমপ্লিট আর করতে পারছে না আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী। কমপ্লিট করে ওনারও কিছু চাকরি টাকরি ছাড়ালে ভালো হতো, বেকারদের জন্য লাভ হতো। অ্যাকচুয়ালি দেখতে গেলে চাকরির ইন্টারভিউটা একটা কম্পারেটিভ এক্সামের মতন, মানে প্রায় একটা লটারির মতনই বলতে পারেন। কারণ যেই যে টপিক উপর থেকে এক্সামের কোশ্চেনগুলি আছে, এটা কেউই বলতে পারবে না কিউর কমন আসছে। সাধারণত জেনারেল নলেজের মধ্যেই আসে। সব স্টুডেন্টই প্রায় দেখা যায় যারা মানে দৈনিক পড়াশোনার সাথে যুক্ত আছে বা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছে, মানে অ্যাক্টিভিটি নিয়ে থাকে, তাদেরকে দেখা যায় এডুকেশন অ্যাক্টিভিটি নিয়ে থাকে, তাদেরকে দেখা যায় প্রায় কাছাকাছি গিয়ে পৌঁছে, ঠিক আছে। 4-5-এর জন্য পায় না, এরকমই বেশি দেখা যায় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। কিন্তু যেহেতু এই এক্সামটার কম্পারেটিভ এক্সাম এবং এর কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না, যেমন ত্রিপুরার টপিকের উপরে বলা হবে, ত্রিপুরার কোথায় থেকে বলা হবে এটা বলা হয় না। তাই এটা এই এক্সামের মাধ্যমে বোঝা যায় না যে ভালো স্টুডেন্টরাই চাকরি পাচ্ছে বা খারাপ স্টুডেন্টরাই চাকরি পাচ্ছে, এটা কমপ্লিটভাবে বোঝা যায় না। কিছু একটা ভাগ্যের উপর নির্ভর করে। এখন দেখা যায় যে যে স্টুডেন্টগুলি চাকরি পাবে না, তাদের তো একটা না একটা কিছু নিয়ে প্রিপেয়ার হতে হবে জীবন সম্পর্কে। তো মেরিট লিস্টটা যদি বের হতো তাহলে সুবিধা হতো সকলের জন্যই, আশা করি। যেহেতু এটা বের হচ্ছে না, বেকারদের প্রবলেম হচ্ছে। আর আমরা দেখেছিলাম বিধানসভা ইলেকশনের আগে বিধানসভার মধ্যে কিছু পোস্ট ছাড়া হয়েছিল। ওই পোস্টগুলিও সবাই কাছ থেকে প্রতিটা পোস্টের জন্য 200 টাকা করে নেওয়া হয়েছিল ড্রাফটের মাধ্যমে, পোস্টাল ড্রাফটের মাধ্যমে সম্ভবত নেওয়া হয়েছিল। কিন্তু এখন ওই পোস্টগুলি সম্পর্কে সরকার নজরদারি করছে না। সাধারণ বেকাররা যার জন্য ইন্টারভিউটা ফেস করছে বা
ওদের কর্মসংস্থানের জন্যই ইন্টারভিউ ফেস করেছিল, কিন্তু কর্মসংস্থান তো দূরের কথা, ওদের বেকারদের হাতে যেই 100-200 টাকা ছিল সেটাও ডুবিয়ে ফেলেছে, কিন্তু ইন্টারভিউ সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে এডিসির মধ্যে কিছু পোস্ট ছাড়া হয়েছিল, প্রায় 400 পোস্টের মতন হয়তো ছাড়া হয়েছিল। ওই পোস্টগুলি নিয়েও কিছুই বলা হচ্ছে না এখন, ঠিক আছে। এক্সামের ডেট এত তারিখ, তারপরে দেখা যাচ্ছে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে। এটাও একটা বলার বিষয় যে কোশ্চেন কীভাবে লিক হচ্ছে, ঠিক আছে। কোশ্চেন তো লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুনলাম জেরক্সের দোকান থেকে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে। কি এডিসির কি ফান্ডে টাকার অভাব হয়েছে নাকি জেরক্স মেশিন করার জন্য, কেনার জন্য ওদের ফান্ডে এরকম টাকা নেই? আমরা তো জানি যে সরকারি একটা ডিপার্টমেন্টের মধ্যে যেইগুলি কাজ হলো খুব গুরুত্বপূর্ণশীল, ওই কাজগুলি তো ডিপার্টমেন্টের মধ্যে থেকেই করতে হয়। এর জন্য কেন ডিপার্টমেন্ট থেকে বাইরে গিয়ে দোকানের মধ্যে জেরক্স করবে? একটা কোশ্চেন, একটা এক্সামের কোশ্চেন বা এটা করা যায় একটা মানুষের জীবনের, এই কোশ্চেন এক্সামটার উপর অনেক কিছু নির্ভর করে তার প্রফেশনাল ক্ষেত্রে। এটা একটা চাকরির ইন্টারভিউ হচ্ছে, ওই কোশ্চেনটা নিয়ে জেরক্সের দোকান থেকে জেরক্স করা হচ্ছে, এটা তো একটু অন্যরকম চোখে দেখায়। এটা কি প্রকৃতপক্ষে সত্য কিনা এটা আমি বলতে পারছি না, যা শুনেছি তাই বলছি। তো ওই এক্সামগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে। এইভাবে যদি পিচ্ছাতেই থাকে দিন দিন, কবে রেজাল্ট দেওয়া হবে? এক চাকরির ক্ষেত্রে যদি 5 বছর কেটে যায়, আর ইন্টারভিউর ফর্ম ফিল আপ করেছে, ওই ফর্ম ফিল আপ যে করা হয়েছে ওটার ইন্টারভিউ এক্সামেতে যদি 2 বছর চলে যায়, তাহলে তো বেকারদের খুব সমস্যা হয়ে পড়বে। তো আজ এখানেই শেষ করছি। আপনারা চিন্তা করবেন কি করা যায় এই বিষয়ে। আর আমার মধ্যে থেকে একটা চিন্তাধারা আছে, এটা আপনাদের কাছে শেয়ার করছি। আমরা দেখলাম হয়তো কোনো মিনিস্টার বা কোনো নেতা, মানুষের মুখ থেকে যেটা শুনছি যে সাংবাদিকতা করতে গেলে প্রচার করার কোনো দরকার নেই। এটা ভালো একটা কথা করেছে। মানুষের কষ্টের বিষয়গুলি আপনারা যদি গভর্নমেন্টের নজরে আনেন বা যেই নেতা বলেছে ওই নেতার কাছে গিয়ে বলেন, তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আপনারা একবার কথা বলে দেখুন না জেআরবিটির ব্যাপারে যে কী হয়। আমার মনে হয় সরকার আপনাদের কথা মানবেন, যেহেতু বলেছেন তিনি, এটার একটা ব্যবস্থা করবেনই। আশা করি আপনারাও বেকারদের সাথে কিছু না কিছু দিয়ে নেতার কাছে কিছু বলুন দ্রুত করার জন্য। আশা করি আপনাদের কথাবার্তা শুনবেন, যেহেতু তিনি নিজেই বলেছেন যে কিছু করতে হলে প্রচার করতে হবে না, আমাকে এসে বললেই আমি সরাসরি দিয়ে দিই। তাহলে একবার বলে দেখুন না। এটা তো আর সংবিধানের বেদে কোনো কিছু করবে না, সংবিধানের মধ্যে থেকেই সব কিছু করবে। আমরা জানি ত্রিপুরার চাকরির পরীক্ষাগুলি দীর্ঘদিন ধরে যে হচ্ছে, প্রায় নিরপেক্ষভাবে হচ্ছে। আশা করি জেআরবিটির যে এমটিএসের যে রেজাল্টটা বা মেরিট লিস্টটা প্রকাশ হবে, সেটা সম্পূর্ণই নিরপেক্ষতা রেখে প্রকাশ করবে। আর এই আশা নিয়ে আজ ভিডিওটা শেষ করছি। আপনারা সম্পূর্ণ আপনাদের মতামত কমেন্টের মধ্যে বলবেন। থ্যাংক ইউ, শুভরাত্রি।